বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস, ছোট গল্প, রহস্য, প্রেম, আবার কখনো বা ভৌতিক অভিজ্ঞতা, এই সব কিছু নিয়েই আমাদের প্রতি বৃহস্পতিবার থাকছে গল্প শোনাবার অঙ্গীকার। আমাদের আজকের অঙ্গীকারে গল্পের কথালিপির কিছু নিজস্ব এক্সক্লুসিভ গল্পের একটি ষষ্ঠ অধ্যায়, মিডনাইট অর্কিড রহস্য। গত পর্বে আপনারা শুনেছিলেন ডক্টর মিত্রকে খুন করা হয়েছে। তার গবেষণাগারের সবচেয়ে মূল্যবান অর্কিডটি এখন উধাও। ডায়েরির পাতায় চারটি নাম: অরুণ চৌধুরী, মাধব দাস, রেখা দেবী এবং প্রবীর মুখার্জি। প্রত্যেকেরই এজেহার নেওয়া হয়েছে। প্রত্যেকেরই বয়ান সম্পূর্ণ সত্যিও নয়, আবার সম্পূর্ণ মিথ্যেও নয়। ইন্সপেক্টর অনন্যা সেনের এখন 3টি প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। 1. ডক্টর মিত্রের খুনি কে? 2. মিডনাইট অর্কিডটি কে চুরি করল? 3. ডক্টর মিত্রের খুনি কি আদতেও এক মাথাওয়ালা বিশিষ্ট ব্যক্তি, নাকি কোনো দশাননের অবতার? চলুন তবে আর বেশি দেরি না করে বাকি কাহিনীর অংশটুকু শোনা যাক। শুরু হচ্ছে মিডনাইট অর্কিড রহস্য, 2য় পর্ব। মিডনাইট অর্কিডের পাতায় সেই অদৃশ্য ছিদ্রটি ইন্সপেক্টর অনন্যা সেনের মনে একটা নতুন চিন্তার উদ্রেক করল। খুনি শুধু ডক্টর মিত্রকে হত্যাই করেনি, সে অর্কিডটিকেও বিষাক্ত করবার চেষ্টা করেছে। কিন্তু কেন? কাজটা কি করতে পারে? এই প্রশ্নগুলো ক্রমশ অনন্যাকে এই কেসের গভীরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। অনন্যা অর্জুনকে নির্দেশ দিলেন, অর্জুন, ডক্টর মিত্রের গবেষণাগারে ব্যবহৃত বিষের শিশিটা আবার পরীক্ষা করো, আর মিডনাইট অর্কিডের পাতার ছিদ্রটা ফরেন্সিক ল্যাবে পাঠাও। দেখতে হবে ওই ছিদ্রটা কী দিয়ে তৈরি করা। অর্জুন দ্রুত অনন্যার কথা মতো কাজ শুরু করল। অনন্যা তার নোটবুকে আবারও সন্দেহভাজন নামগুলো দেখলেন। প্রত্যেকেই ডক্টর মিত্রের মৃত্যুর রাতে ওই বাড়িতেই উপস্থিত ছিল এবং প্রত্যেকেরই গতিবিধি যথেচ্ছই সন্দেহজনক। রেখা দেবী সম্পত্তির লোভে ডক্টর মিত্রকে খুন করতে পারেন, কিন্তু অর্কিডকে বিষাক্ত করার উদ্দেশ্য কি? অরুণ চৌধুরী ডক্টর মিত্রের গবেষণার ফর্মুলা চুরি করতে চেয়েছিলেন, কিন্তু অর্কিডকে বিষাক্ত করার উদ্দেশ্য কি? মালিনী দাস ডক্টর মিত্রের প্রতি তার আনুগত্য ছিল, কিন্তু তার ভয় এবং নীরবতা সন্দেহজনক। তিনি কি কাউকে রক্ষা করছেন? প্রবীর মুখার্জি ডক্টর মিত্রের অর্কিড সংগ্রহ এবং গবেষণার প্রতি তার লোভ ছিল। তিনি কি অর্কিডকে বিষাক্ত করে তার মূল্য কমাতে চেয়েছিলেন? অনন্যা ভাবলেন খুনি হয়তো ডক্টর মিত্রকে খুন করবার পর অর্কিডটিকে বিষাক্ত করবার চেষ্টা করেছে, যাতে তার গবেষণা চিরতরে নষ্ট হয়ে যায়। অথবা এও হতে পারে খুনি অর্কিডটিকে বিষাক্ত করবার সময় ডক্টর মিত্র হয়তো দেখে ফেলেছিলেন, আর সেই কারণেই তাকে খুন হতে হয়েছে। কিছুক্ষণ পর ডক্টর সেনগুপ্তের রিপোর্ট এলো। ইন্সপেক্টর, অর্কিডের পাতার ছিদ্রটি একটি সূক্ষ্ম সিরিঞ্জের মাধ্যমে করা হয়েছে, আর শিশিটিতে যে বিষ ছিল তা একটা বিশেষ ধরনের নিউরোটক্সিন, যা স্নায়ুতন্ত্রের মধ্যে প্রবেশ করে তাকে দ্রুত অচল করে দেয়। এই বিষটি সাধারণত গবেষণাগারে ব্যবহৃত হয় এবং এটি খুবই বিরল ও দুর্লভ। সিরিঞ্জ, তার মানে খুনি একজন দক্ষ ব্যক্তি, যিনি গবেষণাগারের সরঞ্জাম ব্যবহার করতে জানেন। অনন্যা নিজের মনে আওড়ালেন। এই তথ্যটি অরুণ চৌধুরী আর প্রবীণ মুখার্জির দিকে ইঙ্গিত করছিল। দুজনেই একমাত্র উদ্ভিদ বিজ্ঞানী এবং গবেষণাগারের সরঞ্জাম ব্যবহার করতে
একমাত্র এরা দুজনই পারে। অনন্যা অরুণ চৌধুরীর ল্যাবে আবারও গেলেন। ল্যাবটি অত্যন্ত পরিপাটি অবস্থায়। হঠাৎ অনন্যার চোখে পড়ল একটি ড্রয়ারের পিছনে লুকিয়ে থাকা ছোট্ট একটা বাক্স। বাক্সটি খুলতেই অনন্যা দেখলেন তাতে বিভিন্ন আকারের সিরিঞ্জ আর কিছু রাসায়নিক বোতল রাখা আছে। অরুণ, এই সিরিঞ্জগুলো কিসের জন্য? অনন্যা প্রশ্ন করলেন। অরুণ চৌধুরী চমকে উঠল। তার মুখ ইতিমধ্যে ফ্যাকাশে হয়ে গিয়েছে। সে আমতা আমতা করে বলল, এগুলো আমার গবেষণার জন্য। আমি অর্কিডের ওপর বিভিন্ন পরীক্ষা করি। নিউরোটক্সিন বিষ সম্পর্কে আপনি কিছু জানেন? অনন্যা একটা বোতলের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করলেন। অরুণ মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি জানি। এটা খুব শক্তিশালী বিষ। আমি এটা ব্যবহার করি না। কিন্তু আপনার ল্যাবে এটা কেন? ডক্টর মিত্র আমাকে এটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন তার গবেষণার জন্য এটা প্রয়োজন হতে পারে। অনন্যা বুঝতে পারলেন অরুণ মিথ্যে কথা বলছে। ডক্টর মিত্র তার গবেষণায় এই ধরনের বিষ ব্যবহারই করতেন না। তিনি মানব জাতির কল্যাণের জন্য কাজ করতেন। অনন্যা আবারও প্রশ্ন করলেন, অরুণ, ডক্টর মিত্রের মৃত্যুর রাতে আপনি কোথায় ছিলেন? আমি আমার ল্যাবেই ছিলাম। একটি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। আপনি কি ডক্টর মিত্রের বাড়িতে গিয়েছিলেন? অরুণ চুপ করে রইল। তার চোখে মুখে কেমন যেন এক ধরনের ভয়, অপরাধবোধ সব একসাথে ফুটে উঠল। অনন্যা বললেন, অরুণ, সত্যিটা বলুন। আপনি ডক্টর মিত্রের বাড়িতে গিয়েছিলেন, তাই না? অরুণ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলল। বলল, হ্যাঁ, আমি গিয়েছিলাম। আমি তার সাথে কথা বলতে চেয়েছিলাম তার গবেষণার ফর্মুলা নিয়ে। আপনি কখন গিয়েছিলেন? রাত 11:30 নাগাদ। আমি যখন পৌঁছালাম তখন দেখি কনজারভেটরের আলো জ্বলছে। আমি ভেতরে ঢুকলাম এবং ডক্টর মিত্রকে পড়ে থাকতে দেখলাম। আর আপনি তখন কি করলেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জানতাম পুলিশ আমাকে সন্দেহ করবে, তাই আমি সেখান থেকে পালিয়ে এলাম। আমি কাউকে কিছু বলিনি। অরুণের কথা রেখা দেবী এবং শ্রীকান্ত বর্মার কথার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। অনন্যা বুঝতে পারলেন এই তিনজনের মধ্যে কেউ তো সত্যিটাকে লুকোচ্ছে, অথবা খুনি এই তিনজনের আগেই ডক্টর মিত্রকে খুন করেছে। অনন্যা প্রশ্ন করলেন, অরুণ, মিডনাইট অর্কিডের পাতায় একটি ছিদ্র পাওয়া গেছে। তাতে নিউরোটক্সিন বিষ প্রবেশ করানো হয়েছিল। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? অরুণ আবারও চমকে উঠল। তার মুখ পুনরায় ফ্যাকাশে হয়ে গিয়েছে। বিষ? না, আমি জানি না। অরুণ, আপনি ডক্টর মিত্রের গবেষণার ফর্মুলা চুরি করতে চেয়েছিলেন। আপনি কি তাকে খুন করেছেন? না ইন্সপেক্টর, আমি তাকে খুন করিনি। আমি শুধু তার গবেষণাটা শেষ করতে চেয়েছিলাম। অনন্যা বুঝতে পারলেন অরুণ হয়তো খুনি নয়, হয়তো সে ডক্টর মিত্রের মৃত্যুর সময় সেখানে ছিল, কিন্তু খুন সে করেনি। তাহলে প্রশ্নটা সেই একই জায়গায় থেকে গিয়েছে। আসল খুনিকে আর মিডনাইট অর্কিড সেটাই বা গেল কোথায়? অনন্যা তার নোটবুকটি দেখলেন। সেখানে 4 জন সন্দেহভাজনের নাম এখনো প্রজ্বলিত অবস্থায়। রেখা দেবী, অরুণ চৌধুরী, মাধব দাস এবং প্রবীর মুখার্জি। এই 4 জনের মধ্যে কি আদতেও এই রহস্যের কথা কেউ জানত? কে সেই ছিদ্র দিয়ে আসলেই বিষটা প্রবেশ করিয়েছিল? আর সেই মিডনাইট অর্কিড সেটাই বা কে চুরি করতে চেয়েছিল? এতগুলো প্রশ্নের ধোঁয়াশা এখনো অগোচরেই থেকে গেছে।
অনন্যা জানতেন এবার হয়তো তাকে আরো গভীরে প্রবেশ করতে হতে পারে, কারণ প্রতিটা চরিত্রের দিক ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। অনন্যা তার নোটবুকে আরো একটি নাম যোগ করলেন, গ্লোবাল ফার্মা এবং তার প্রধান শ্রীকান্ত বর্মা। তাদেরও উদ্দেশ্য ছিল ডক্টর মিত্রের গবেষণা চুরি করা, কিন্তু তারা কি আদতেও খুনি, নাকি তাদের পিছনে আরো অন্য কেউ লুকিয়ে আছে? অনন্যা ভাবলেন খুনি হয়তো ডক্টর মিত্রকে খুন করবার পর অর্কিডটিকে বিষাক্ত করবার চেষ্টা করেছিল, যাতে গবেষণা তার চিরতরে নষ্ট হয়ে যায়। অথবা এটাও হতে পারে খুনি অর্কিডটিকে বিষাক্ত করবার সময় ডক্টর মিত্র তাকে দেখে ফেলেছিলেন, আর সেই কারণেই ডক্টর মিত্রকে খুন হতে হয়েছে। অনন্যা এবার মাধবীর কাছে ফিরে এলেন। তার মনে হলো মাধবী একমাত্র ব্যক্তি যিনি এই বাড়ির প্রতিটি কোণা খুব ভালোভাবে চেনেন এবং ডক্টর মিত্রের প্রতিটি গোপনীয়তা সম্পর্কে একমাত্র সেই যথেচ্ছ অবগত। মাধবীর ভয় এবং নিরাপত্তা তাকে বেশি সন্দেহজনক করেছিল বটে, কিন্তু মাধবীর এই সত্যিটা অস্বীকার করবার উপায় নেই। অনন্যা প্রশ্ন করলেন, মাধববাবু, আপনি কি ডক্টর মিত্রের কোনো গোপন কক্ষ বা লুকোনো জায়গা সম্পর্কে জানেন? মাধব কেমন যেন চমকে উঠল। তার চোখে মুখে এক ধরনের ভয় ফুটে উঠেছে। গোপন কক্ষ? না ম্যাডাম, আমি তো কিছু জানি না। আপনি কিছু লুকোচ্ছেন। ডক্টর মিত্রের মৃত্যুর রাতে আপনি কি দেখেছিলেন আমাদেরকে বলুন। মাধব একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বলতে শুরু করলেন। বলবার সময় তার চোখে জল এসে গিয়েছে। আমি সব দেখেছি ম্যাডাম। আমি জানি বাবুকে কে খুন করেছে। অনন্যা এবং অর্জুন দুজনেই চমকে উঠলেন। কে? ওই অরুণ বাবু, অরুণ চৌধুরী। অরুণ চৌধুরী? কিন্তু কেন? অরুণ তো ডক্টর মিত্রের ছাত্র ছিল, সে কেন তাকে খুন করবে? আপনি কি নিশ্চিত? হ্যাঁ ম্যাডাম, আমি নিজের চোখে দেখেছি। অরুণ বাবু সেদিন রাতে বাবুর সাথে ঝগড়া করছিল। সে বাবুর গবেষণার ফর্মুলা চুরি করতে চেয়েছিল। বাবু রাজি হননি। তখন অরুণ বাবু রেগে গিয়ে বাবুর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। আর মিডনাইট অর্কিড? অরুণ বাবু অর্কিডটির সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন ওটি নাকি তার গবেষণার কাজে লাগবে। অনন্যা বুঝতে পারলেন মাধব এতদিনে ভয় কিচ্ছুটি বলতে পারেননি। তিনি অরুণ চৌধুরীকে কেবলই রক্ষা করে গিয়েছেন। মাধবের কথায় কিছু অসঙ্গতি ছিল। অরুণ চৌধুরী ডক্টর মিত্রকে খুন করেছে বোঝা গেল, কিন্তু অর্কিডকে বিষাক্ত করবার উদ্দেশ্য কি? অনন্যা মাধবকে আরো জিজ্ঞাসাবাদ করলেন। মাধববাবু, আপনি কি জানেন মিডনাইট অর্কিডের পাতায় একটি ছিদ্র পাওয়া গেছে, আর তাতে বিষ প্রবেশ করানো হয়েছিল? বিষ? না ম্যাডাম, আমি জানি না। অরুণ বাবু শুধু অর্কিডটি নিয়ে গিয়েছিল। অনন্যা বুঝতে পারলেন মাধব হয়তো সবটা জানেন না, অথবা তিনি এখনো কিছু লুকিয়ে চলেছেন। অফিসে ফিরে এসে অনন্যা তার নোটবুকে নতুন করে সব তথ্যগুলো সাজালেন। অরুণ চৌধুরী হয়তো খুনি হতে পারে, কিন্তু অর্কিডকে বিষাক্ত করবার উদ্দেশ্যটা এখনো ঠিক বোঝা গেল না। এবং সেই বিশেষ শিশি যেটা অরুণের ল্যাব থেকে পাওয়া গিয়েছিল, তার সাথে কি আদতেও এই খুনের কোনো সম্পর্ক আছে? মাধব দাসের জবানবন্দি পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ইন্সপেক্টর অনন্যা সেন এবং সাব ইন্সপেক্টর অর্জুন রায় অবিলম্বে অরুণ চৌধুরীকে গ্রেপ্তার করবার জন্য তার ল্যাবে এসে পৌঁছলেন। অরুণ তখন তার ল্যাবে বসে একটি মাইক্রোস্কোপের নিচে কিছু পরীক্ষা করছিল। হঠাৎ পুলিশ দেখে সে চমকে উঠল, কিন্তু এক মুহূর্তের জন্য সে পালাবার চেষ্টা করল না।
হয়তো সে জানতো এই দিনটা তার জীবনে আসবেই। অরুণ চৌধুরী, ডক্টর রঞ্জন মিত্রের খুনের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। অনন্যা দৃঢ় কণ্ঠে বললেন। অরুণ এতটুকু প্রতিবাদ না করে নীরবে পুলিশের গাড়িতে উঠে বসল। থানায় নিয়ে আসার পর অনন্যা তাকে ইন্টারোগেশন রুমে বসালেন। অরুণের চোখে মুখে কেমন যেন একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে। মাধব সব দেখেছে। আপনি ডক্টর মিত্রের সাথে ঝগড়া করছিলেন, তার ফর্মুলা চাইছিলেন। তিনি রাজি না হওয়ায় আপনি তাকে আঘাত করেন, তারপর অর্কিডটি নিয়ে পালিয়ে যান। অনন্যা সরাসরি বললেন। অরুণ কিছুক্ষণ মেঝের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা তুলল, বলল, হ্যাঁ, আমি তাকে আঘাত করেছিলাম, কিন্তু আমি তাকে খুন করতে চাইনি ইন্সপেক্টর। বিশ্বাস করুন, আমি শুধু তাকে ভয় দেখাতে চেয়েছিলাম। ভয় দেখাতে? ভারী মূর্তি দিয়ে মাথায় আঘাত করে? আমি রাগের মাথায় কাজটা করে ফেলেছিলাম। তিনি আমাকে অপমান করেছিলেন, বলেছিলেন আমি তার গবেষণার যোগ্য নই। আমি শুধু ফর্মুলাটা দেখতে চেয়েছিলাম। আমি জানতাম তিনি এমন কিছু তৈরি করছেন যা দুনিয়া বদলে দিতে পারে, কিন্তু তিনি সেটা লুকিয়ে রাখতে চাইছিলেন। তারপর কি হলো? তিনি যখন মেঝেতে পড়ে গেলেন, আমি ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম তিনি মারা গেছেন। আমি দ্রুত তার টেবিল থেকে ফর্মুলার ফাইলটা নিয়ে কনজারভেটরিতে যাই। সেখানে অর্কিডটি রাখা ছিল। আমি জানতাম ফর্মুলার সাথেই অর্কিডটাও দরকার, তাই সেটা নিয়ে আমি পালিয়ে আসি। কিন্তু অর্কিডটা তো আমরা ডক্টর মিত্রের বাড়িতেই পেয়েছি, একটি সাধারণ ভ্যানিলা অর্কিডের ছদ্মবেশে। আপনি কোনটা নিয়েছিলেন? কি বলছেন? আমি তো আসল মিডনাইট অর্কিডটা নিয়েছিলাম। সেটা আমার ল্যাবেই আছে। আমি সেটাকে একটি বিশেষ চেম্বারে লুকিয়ে রেখেছি। অনন্যা অর্জুনকে ইশারা করলেন। অর্জুন দ্রুত অরুণের ল্যাবে গিয়ে সেই বিশেষ চেম্বার থেকে অর্কিডটি উদ্ধার করে আনল। অনন্যা দুটি অর্কিড পাশাপাশি রাখলেন, একটি ডক্টর মিত্রের বাড়ি থেকে পাওয়া আর অপরটি অরুণের ল্যাব থেকে। ডক্টর সেনগুপ্তকে ডাকা হলো। তিনি দুটি অর্কিড পরীক্ষা করে জানালেন, ইন্সপেক্টর, অরুণের ল্যাব থেকে পাওয়া অর্কিডটি আসল মিডনাইট অর্কিড, আর ডক্টর মিত্রের বাড়ি থেকে পাওয়া অর্কিডটি একটি সাধারণ ভ্যানিলা অর্কিড, যার পাতায় বিষ প্রয়োগ করা হয়েছিল। অনন্যা চিন্তায় পড়ে গেলেন। তার মানে ডক্টর মিত্র আসল অর্কিডটি কনজারভেটরিতেই রেখেছিলেন, অরুণ সেটা চুরি করে। কিন্তু তাহলে ডক্টর মিত্রের বাড়িতে পাওয়া ভ্যানিলা অর্কিডটিতে বিষকে প্রয়োগ করলো, আর কেনই বা সেটিকে মিডনাইট অর্কিড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো? অরুণকে আবারও জিজ্ঞাসাবাদ করা হলো। অরুণ, আপনি কি ভ্যানিলা অর্কিডটিতে বিষ প্রয়োগ করেছিলেন? না ইন্সপেক্টর, আমি শুধু আসল অর্কিডটা নিয়েছিলাম। আমি কোনো বিষ প্রয়োগ করিনি। আমার ল্যাবে যে বিষ পাওয়া গেছে সেটা আমি অন্য একটি পরীক্ষার জন্য এনেছিলাম। ডক্টর মিত্রের মৃত্যুর সাথে তার কোনো সম্পর্ক নেই। এতক্ষণে অনন্যা বুঝতে পারলেন অরুণ হয়তো ডক্টর মিত্রকে আঘাত করেছে, অর্কিডটি চুরিও করেছে, কিন্তু সে আদতেও পুরো সত্যিটা জানে না। এই খুনের পিছনে আরও একটি স্তর আছে যেটা এখনো উন্মোচিত হয়নি। অনন্যা প্রশ্ন করলেন, অরুণ, আপনি যখন ডক্টর মিত্রকে আঘাত করে পালিয়ে যাচ্ছিলেন তখন কি অন্য কাউকে দেখেছিলেন? অরুণ কিছুক্ষণ ভেবে বলল, আমি যখন পেছনের দরজা দিয়ে পালাচ্ছিলাম তখন আমি একটি গাড়ির শব্দ শুনেছিলাম, কিন্তু অন্ধকারে গাড়িটা দেখতে পাইনি। গাড়ির শব্দ? রেখা দেবী নাকি শ্রীকান্ত বর্মা, নাকি অন্য কেউ? অনন্যা মাধবকে আবারও থানায় ডাকলেন। মাধববাবু, আপনি বলেছিলেন অরুণ ডক্টর মিত্রকে আঘাত করেছে, কিন্তু আপনি কি আর কাউকে দেখেছিলেন? আগে না ম্যাডাম, আমি তো আর কাউকে দেখিনি। আমি ভয়ে আমার ঘরেই লুকিয়েছিলাম। অনন্যার মনে হলো মাধব এখনো কিছু লুকোচ্ছে। হয়তো সে অরুণের আঘাত করাটা দেখে ফেলেছিল, কিন্তু ঠিক তার পর কি হয়েছে সেটা আর সে জানে না, বা হয়তো জানে, কেবল বলতে চাইছে না।
অনন্যা ডক্টর মিত্রের বাড়ির সিসিটিভি ফুটেজ আবারও খতিয়ে দেখতে শুরু করলেন। সিসিটিভি ফুটেজে স্পষ্টতই দেখা যাচ্ছে অরুণ রাত 11:30টায় পিছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু রেখা দেবী এবং শ্রীকান্ত বর্মা রাত 11:05 এবং 11:10 প্রবেশ করেছিলেন। এখন প্রশ্নটা হচ্ছে, তারা যখন প্রবেশ করেন তখন কি ডক্টর মিত্র বেঁচে ছিলেন? যদি অরুণ 11:30টায় ডক্টর মিত্রকে আঘাত করে থাকে, তাহলে রেখা দেবী এবং শ্রীকান্ত বর্মা যখন 11:10 ডক্টর মিত্রকে পড়ে থাকতে দেখেছিলেন, তখন ডক্টর মিত্র কি অজ্ঞান ছিলেন, নাকি অন্য কেউ এসে এরই মধ্যে তাকে খুন করেছে? ডক্টর সেনগুপ্তের ময়না তদন্তের রিপোর্ট অনন্যা আবারও খুলে পড়তে শুরু করলেন। সেখানে মৃত্যুর সময়টা দেওয়া আছে রাত 11টা থেকে 12টার মধ্যে। মৃত্যুর কারণ মাথার পিছনে ভারী বস্তুর আঘাত। কিন্তু এরই সঙ্গে রিপোর্টে আরও একটি ছোট্ট জিনিস উল্লেখ ছিল, যেটা এর আগে অনন্যা হয়তো খেয়াল করে দেখেনি। ময়না তদন্তে স্পষ্টতই লেখা আছে, মৃতদেহের রক্তে সামান্য পরিমাণ নিউরোটক্সিনের উপস্থিতি পাওয়া গিয়েছে, তবে সেটা মৃত্যুর জন্য যথেষ্ট নয়। নিউরোটক্সিন মানে যে বিষটা ভ্যানিলা অর্কিডে পাওয়া গিয়েছিল। তার মানে ডক্টর মিত্রকে আঘাত করার আগে বা পরে বিষের প্রয়োগ করা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অরুণ যদি শুধু আঘাত করে থাকে, তাহলে প্রশ্নটা এখন এক জায়গায়, বিষটা ডক্টর মিত্রকে দিল কে? অনন্যা বুঝতে পারলেন এই খুনের দুজন অপরাধী আছে। একজন যিনি আঘাত করেছেন, অর্থাৎ অরুণ যেখানে দায়গ্রস্ত, আর অপরজন যিনি বিষ প্রয়োগ করেছেন। কিন্তু এই দ্বিতীয় ব্যক্তিটিকে রেখা দেবী, শ্রীকান্ত বর্মা, বা হয়তো প্রবীর মুখার্জি, বা এত কান্না অভিনয়ের আড়ালে হয়তো মাধব দাস। অনেকগুলো প্রশ্নের জটলা এখনো ছাড়েনি। অনন্যা তার নোটবুকে একটা ছক কাটতে শুরু করলেন। রাত 11:05 রেখা দেবী প্রবেশ করেন। রাত 11:10 শ্রীকান্ত বর্মা প্রবেশ করেন। রাত 11:30 অরুণ চৌধুরী আঘাত করে এবং অর্কিড চুরি করে পালায়। এই টাইমলাইনের মধ্যে একটা বড় ফাঁক আছে। রেখা দেবী এবং শ্রীকান্ত বর্মা যখন ডক্টর মিত্রকে পড়ে থাকতে দেখেন, তখন ঘড়িতে 11:10। কিন্তু অরুণ বলেছে সে 11:30টায় আঘাত করেছে। তার মানে হয় অরুণ মিথ্যে কথা বলছে, অথবা রেখা দেবী এবং শ্রীকান্ত বর্মার মধ্যে দুজনেই মিথ্যে আওড়াচ্ছেন। অনন্যা একটা কাজ করলেন, রেখা দেবী এবং শ্রীকান্ত বর্মাকে আবারও থানায় ডেকে পাঠালেন। এবারে তাদেরকে মুখোমুখি বসানো হলো। ইন্টারোগেশন পিরিয়ডে অনন্যা তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করলেন, এবার আপনারা দুজনেই বলছেন যে রাত 11:10 আপনারা ডক্টর মিত্রকে পড়ে থাকতে দেখেছেন, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে অরুণ চৌধুরী রাত 11:30টায় ডক্টর মিত্রকে আঘাত করেছে। তাহলে আপনারা কাকে পড়ে থাকতে দেখেছেন? রেখা দেবী এবং শ্রীকান্ত বর্মা দুজনেই একেবারে চমকে উঠলেন। তারা একে অপরের দিকে তাকালেন। দুজনের চোখে মুখে কেমন যেন একটা ধরা পড়ে যাওয়ার ভয় স্পষ্ট বোঝা যাচ্ছে। রেখা দেবী তোতলাতে লাগলেন। আমরা আসলে সত্যিটা বলুন, নইলে আপনাদের দুজনকেই খুনির সহযোগী হিসেবে গ্রেফতার করা হবে। অনন্যা কড়া গলায় বললেন। শ্রীকান্ত বর্মা আর কোনো উপায় না দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলেন, ঠিক আছে, আমি আপনাকে সমস্ত ঘটনাটাই খুলে বলছি। আমরা যখন কনজারভেটরিতে গিয়েছিলাম, তখন ডক্টর মিত্র বেঁচে থাকলেও তিনি অজ্ঞান ছিলেন। অজ্ঞান কেন? তা তো আমরা জানি না। আমরা তাকে মেঝেতে পড়ে থাকতে দেখি
তার পাশে একটা ভাঙা কাচের শিশি ছিল। হ্যাঁ, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম তিনি হয়তো মারা গেছেন, তাই আমরা পালিয়ে আসি। বললেন শ্রীকান্ত বর্মা। ভাঙা কাচের শিশি, অর্থাৎ যে শিশিতে নিউরোটক্সিন ছিল। তার মানে রেখা দেবী এবং শ্রীকান্ত বর্মা সেখানে যাওয়ার আগেই কেউ ডক্টর মিত্রকে বিষ প্রয়োগ করেছিল। কিন্তু কে? অরুণ তো 11:30টায় এসেছে, তাহলে 11:30টার আগে কে এসেছিল? অনন্যার মাথায় হঠাৎ একটা বিদ্যুতের ঝলক খেলে গেল। তিনি মাধবীর দিকে তাকালেন। মাধব রাত 10টায় তার ঘরে চলে গিয়েছিল, মানে অন্তত মাধবের দাবি অনুযায়ী সেটা। কিন্তু সে কি আদতেও সত্যি ওই ঘরে ছিল? অর্জুন, মাধবের ঘরের তল্লাশি করো, প্রতিটি কোণ ভালোভাবে খুঁজবে। অনন্যা নির্দেশ দিলেন। অর্জুন দ্রুত মাধবের ঘরে গেল। কিছুক্ষণ পর তল্লাশি শেষ হলে সে একটা ছোট্ট বাক্স নিয়ে ফিরে এলো। বাক্সটি খুলতেই অনন্যা তাতে যা দেখলেন তাতে তার চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার জোগাড়। একটা সিরিঞ্জ আর ছোট্ট একটি বোতল যাতে লেখা আছে নিউরোটক্সিন। মাধব চমকে উঠল। স্বাভাবিকভাবেই তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। সে মেঝেতে বসে পড়ে কাঁদতে শুরু করলো। অনন্যা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মাধববাবু, আপনি ডক্টর মিত্রকে বিষ দিয়েছিলেন? মাধব ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ ম্যাডাম, আমি দিয়েছিলাম, কিন্তু আমি তাকে খুন করতে চাইনি। আমি শুধু তাকে বাঁচাতে চেয়েছিলাম। বাঁচাতে চেয়েছিলেন বিষ দিয়ে? অনন্যা অবাক হয়ে বললেন, এই রহস্যের শেষ কোথায়? মাধবের এই স্বীকারোক্তি কি আবারও নতুন কোনো সত্যের উন্মোচন ঘটালো, নাকি আবারও কোনো নতুন মিথ্যের সূত্রপাত? অনন্যা আগে থেকেই জানতেন এই মামলাটা আদতে এত সহজ নয়। তবে এর সত্য আরও যে কত গভীরে লুকিয়ে আছে তা অন্তত এই মুহূর্তে জানাটা সম্ভব নয়। মাধবের এই স্বীকারোক্তি ইন্সপেক্টর অনন্যা সেনকে আবারও এক নতুন ধাঁধার মুখে ফেলে দিল। আমি তাকে খুন করতে চাইনি, আমি শুধু তাকে বাঁচাতে চেয়েছিলাম মাত্র। মাধবের এই কথাগুলোই অনন্যার মনে ক্রমেই ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, বিষ দিয়ে কি কাউকে বাঁচানো যায়? এটা কেমন কথা? অনন্যা মাধব দাসকে শান্ত হতে বললেন এবং তাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলবার অনুরোধ জানালেন। মাধববাবু, আপনি কেন ডক্টর মিত্রকে বিষ দিয়েছিলেন, আর কিভাবেই বা তাকে বাঁচাতে চেয়েছিলেন? মাধব চোখ মুছল। তার কণ্ঠস্বর কেমন যেন ভাঙা ভাঙা, তবে এবার তাতে আর কোনো ভয় লুকিয়ে ছিল না, কেবলই গভীর বেদনা। বাবু খুব অসুস্থ ছিলেন ম্যাডাম, তার ক্যান্সার হয়েছিল। তিনি জানতেন যে তার হাতে আর বেশি সময় নেই। অনন্যা চমকে উঠলেন। কই, ডক্টর মিত্রের ক্যান্সারের কথা তো আগে কেউ বলেনি। বাবু তার মিডনাইট অর্কিড নিয়ে গবেষণা করছিলেন এই ক্যান্সারের ওষুধ তৈরির জন্য। তিনি জানতেন ওই ওষুধ মানব জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার হাতে সময় ছিল না। তিনি আমাকে বলেছিলেন, মাধব, আমার গবেষণা শেষ হওয়ার আগেই যদি আমি মারা যাই তাহলে এই ফর্মুলা অসম্পূর্ণ থেকে যাবে, আর কিছু অসাধু লোক এই ফর্মুলার অপব্যবহার করবে। তাহলে আপনি কি করলেন? বাবু আমাকে বলেছিলেন যদি তার শরীর খারাপ হয় তাহলে যেন আমি তাকে একটা বিশেষ বিষ প্রয়োগ করি। এই বিষ তাকে সাময়িকভাবে অজ্ঞান করে দেবে, কিন্তু তার মস্তিষ্ক পুরোপুরি সচল থাকবে।
তিনি চেয়েছিলেন তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি তার গবেষণার কাজ চালিয়ে যাবেন। তিনি আমাকে বলেছিলেন, মাধব, এটা আমার শেষ ইচ্ছা। তুই কি আমাকে সাহায্য করবি? আমি প্রথমে রাজি হইনি ম্যাডাম, কিন্তু বাবু আমাকে অনেক বোঝালেন। তিনি বললেন তার গবেষণা শেষ না হলে নাকি তার আত্মা শান্তি পাবে না, তাই আমি রাজি হয়েছিলাম। ডক্টর মিত্রের মৃত্যুর রাতে তবে কি হয়েছিল? সেদিন রাতে বাবুর শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। তিনি আমাকে ডেকে বললেন, মাধব, আমার সময় হয়ে গেছে। আমাকে আমাকে বিষটা দে। আমি তাকে বিষটা দিয়েছিলাম। তিনি অজ্ঞান হয়ে গেলেন। আমি তাকে কনজারভেটরিতে নিয়ে গেলাম, যেখানে তার প্রিয় অর্কিডগুলো ছিল। তিনি চেয়েছিলেন তার শেষ সময়টা যেন তার অর্কিডগুলোর মাঝেই কাটে। তারপর? আমি যখন বাবুকে কনজারভেটরিতে নিয়ে যাচ্ছিলাম, তখন আমি রেখা দেবীকে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকতে দেখি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম রেখা দেবী যদি বাবুকে এই অবস্থায় দেখেন তাহলে তিনি আমাকেই সন্দেহ করবেন। তাই আমি দ্রুত বাবুকে অর্কিডগুলোর মাঝখানে শুইয়ে দিলাম আর নিজে লুকিয়ে পড়লাম। রেখা দেবী যখন এরপর চলে গেলেন, তখন আমি বাবুর কাছে গেলাম। আমি দেখলাম তার শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু হঠাৎ করেই শ্রীকান্ত বর্মা সামনের দরজা দিয়ে প্রবেশ করলেন। তিনি বাবুকে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে পালিয়ে গেলেন। তারপর অরুণ চৌধুরী এলো। সে বাবুর সাথে ঝগড়া করতে শুরু করলো। বাবু তখন অজ্ঞান ছিলেন, কিন্তু অরুণ সেটা জানতো না। সে ভেবেছিল বাবু তার কথা শুনছেন না। রাগের মাথায় সে একটা ভারী মূর্তি দিয়ে বাবুর মাথায় আঘাত করলো, আর বাবু তখনই মারা গেলেন। মাধব কাঁদতে কাঁদতে বলল। অনন্যা হতবাক হয়ে গেলেন। মাধবের কথাগুলো যেন একটা জটিল ধাঁধার প্রতিটি টুকরোকে একসাথে জুড়ে দিল। ডক্টর মিত্রের ক্যান্সার, তার শেষ ইচ্ছে, মাধবের বিষ প্রয়োগ, আর রেখা দেবী এবং শ্রীকান্ত বর্মার আগমন, সবশেষে অরুণের আঘাত, সবকিছুই এখন জলের মতো পরিষ্কার। অনন্যা প্রশ্ন করলেন, তাহলে মিডনাইট অর্কিড? অরুণবাবু যখন বাবুকে আঘাত করে পালিয়ে যাচ্ছিল, তখন সে আসল মিডনাইট অর্কিডটিও নিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম সে হয়তো বাবুর গবেষণাটা শেষ করবে, তাই আর আমি তাকে কিছু বলিনি। আর ভ্যানিলা অর্কিডটিতে বিষকে প্রয়োগ করেছিল? আমি জানি না ম্যাডাম, আমি তো শুধু বাবুকে বিষ দিয়েছিলাম। আমি কোনো অর্কিডে বিষ প্রয়োগ করিনি। অনন্যা বুঝতে পারলেন এই খুনের পেছনে আরও একটি হাত আছে। মূলত যে ভ্যানিলা অর্কিডটিতে বিষের প্রয়োগ করেছিল, কে সেই লোক, আর তার উদ্দেশ্যই বা কি? অনন্যা তার নোটবুকে আবারও সমস্ত তথ্যগুলো সাজালেন। ডক্টর রঞ্জন মিত্র ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তার শেষ ইচ্ছা ছিল তার গবেষণা শেষ করা। মাধব ডক্টর মিত্রের ইচ্ছানুযায়ী তাকে সাময়িকভাবে অজ্ঞান করার জন্য বিষ প্রয়োগ করেন। রেখা দেবী এবং শ্রীকান্ত বর্মা ডক্টর মিত্রকে অজ্ঞান অবস্থায় দেখে পালিয়ে যান। অরুণ চৌধুরী ডক্টর মিত্রকে আঘাত করে এবং আসল মিডনাইট অর্কিড চুরি করে। কিন্তু ভ্যানিলা অর্কিডটিতে বিষকে প্রয়োগ করলো, এবং কেন? অনন্যা প্রবীর মুখার্জির কথা ভাবলেন। একমাত্র তিনি ডক্টর মিত্রের অর্কিড সংগ্রহের প্রতি আগ্রহী ছিলেন। তিনি কি জানতেন মধ্যরাতের অর্কিড একটি সাধারণ ভ্যানিলা অর্কিডের ছদ্মবেশে লুকিয়ে আছে? তিনি কি অর্কিডটিকে বিষাক্ত করে তার মূল্য কমাতে চেয়েছিলেন, যাতে তিনি সেটা আরো কম দামে কিনতে পারেন? অনন্যা অর্জুনকে নির্দেশ দিলেন প্রবীর মুখার্জির গতিবিধির উপর নজর রাখতে, কারণ একমাত্র প্রবীর মুখার্জি সেই ব্যক্তি যিনি ভ্যানিলা অর্কিডে বিষ প্রয়োগ করিয়েছিলেন। কিছুক্ষণ পর অর্জুন ফিরে এসে জানালো, ম্যাডাম, প্রবীর মুখার্জির ল্যাবে একটি বিশেষ ধরনের বিষ পাওয়া গেছে।
যা ভ্যানিলা অর্কিডটিতে পাওয়া বিষের সাথে মিলে যায়, এবং তার ল্যাবে একটি ছোট্ট সিরিঞ্জও পাওয়া গেছে যা অর্কিডের পাতার ছিদ্রের সাথেও মিলে যায়। অনন্যা বুঝতে পারলেন এইবার সমস্ত রহস্যের জট একে একে খুলে যাচ্ছে। প্রবীর মুখার্জি সেই ব্যক্তি যিনি ভ্যানিলা অর্কিডটিকে বিষের প্রয়োগ করেছিলেন। তার উদ্দেশ্য ছিল মিডনাইট অর্কিডের মূল্য কমানো, যাতে তিনি সেটা আরো কম দামে কিনতে পারেন। তিনি জানতেন না যে আসল মিডনাইট অর্কিডটি একটি সাধারণ ভ্যানিলা অর্কিডের ছদ্মবেশেই লুকিয়ে আছে। অনন্যা প্রবীর মুখার্জিকে গ্রেপ্তার করবার নির্দেশ দিলেন। প্রবীর মুখার্জি প্রথমে অস্বীকার করলেও যখন তার সামনে সমস্ত প্রমাণ এবং তথ্যাদি তুলে ধরা হলো, তিনি স্বীকার করতে বাধ্য হলেন যে তিনি ডক্টর মিত্রকে খুন করেননি, কিন্তু অর্কিডটিকে বিষাক্ত করবার চেষ্টা করেছিলেন। এই খুনের মামলার 3 জন অপরাধী ছিল। 1, অরুণ চৌধুরী, যিনি ডক্টর মিত্রকে আঘাত করে হত্যা করেন এবং মিডনাইট অর্কিডটি চুরি করেছেন। 2, মাধব দাস, ডক্টর মিত্রের ইচ্ছে অনুযায়ী তাকে বিষ প্রয়োগ করে সাময়িকভাবে অজ্ঞান করেছিলেন। সবশেষে প্রবীর মুখার্জি, যিনি ভ্যানিলা অর্কিডটিতে বিষের প্রয়োগ করে তার মূল্য কমানোর চেষ্টা করেছেন। অনন্যা সেনের এই জটিল মামলার সমাধান তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। তিনি শুধু একজন খুনিকে ধরেননি, তিনি একটি কর্পোরেট ষড়যন্ত্র এবং একই সঙ্গে একজন বিজ্ঞানীর শেষ ইচ্ছের রহস্য উন্মোচন করেছেন। ডক্টর রঞ্জন মিত্রের খুনের মামলার জট খুলে গিয়েছে ইন্সপেক্টর অনন্যা সেনের তীক্ষ্ণ বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা আর অদম্য জেদের দৌলতে। অরুণ চৌধুরী, মাধব দাস আর প্রবীর মুখার্জিকে গ্রেপ্তার করা হয়েছে। অরুণ চৌধুরী তার রাগের মাথায় ডক্টর মিত্রকে আঘাত করে হত্যা করবার জন্য অভিযুক্ত হল। সে তার অপরাধ স্বীকার করেছে এবং একই সঙ্গে জানিয়েছে সে ডক্টর মিত্রকে খুন করতে চায়নি, শুধু ভয় দেখাতে চেয়েছিল। তার উদ্দেশ্য ছিল ডক্টর মিত্রের গবেষণার ফর্মুলা চুরি করা এবং একই সঙ্গে মিডনাইট অর্কিডটি নিয়ে নিজের গবেষণা চালিয়ে যাওয়া। মাধব দাস ডক্টর মিত্রের ইচ্ছে অনুযায়ী তাকে বিষ প্রয়োগ করে সাময়িকভাবে অজ্ঞান করবার জন্য অভিযুক্ত হলেন। তার উদ্দেশ্য ডক্টর মিত্রকে তার শেষ ইচ্ছে পূরণ করতে সাহায্য করা। তাই আদালত তার মানবিক দিকটি বিবেচনা করে তাকে একটু কম শাস্তি দিল। সবশেষে প্রবীর মুখার্জি, যিনি ভ্যানিলা অর্কিডটিকে বিষ প্রয়োগ করবার মাধ্যমে তার বাজার মূল্য কমিয়ে দিয়ে তাকে কম পয়সায় কিনে নিতে চাইছিল এবং নিজের সংগ্রহশালায় তাকে গুচ্ছিত রাখতে চেয়েছিল। এই মামলার প্রতিটি স্তর অত্যন্ত জটিল এবং অপ্রত্যাশিত ছিল। অনন্যা সেন বুঝতে পারলেন মানব মনের গভীরে কত যে অন্ধকার দিক লুকিয়ে আছে, যেগুলো কখনো কখনো অপ্রত্যাশিতভাবে প্রকাশিত হয়। মামলা শেষ হওয়ার পর অনন্যা সেন অফিসে বসেছিলেন। তার টেবিলের উপর মিডনাইট অর্কিডের ফর্মুলা এবং ডক্টর মিত্রের ডায়েরিটা। ডক্টর মিত্রের স্বপ্ন ছিল এই ওষুধ মানব জাতির কল্যাণে ব্যবহার করা হবে। অনন্যা সিদ্ধান্ত নিলেন তিনি এই ফর্মুলা সরকারের কাছে জমা দেবেন, যাতে ডক্টর মিত্রের স্বপ্ন পূরণ হয়। সাব ইন্সপেক্টর অর্জুন রায় অনন্যার পাশে এসে দাঁড়ালো, বলল, সত্যি ম্যাডাম, আপনি এই মামলাটা যেভাবে সমাধান করেছেন তা সত্যিই অসাধারণ। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি ম্যাডাম, এবং এখনও শিখছি। অর্জুন, প্রতিটি মামলা আমাদের কিছু না কিছু শেখায়। এই মামলা আমাকে শিখিয়েছে যে সত্য সবসময় সরল হয় না, কখনো কখনো সত্য অনেক গভীরে লুকিয়ে থাকে
এবং তাকে খুঁজে বের করতে হলে প্রতিটি কোণ ভালোভাবে দেখতে হয়। অনন্যা সেনের নতুন পোস্টিংয়ের প্রথম মামলাটি ছিল অত্যন্ত কঠিন একটি পরীক্ষা, যে পরীক্ষায় অনন্যা সেন সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তার সততা, তার নিষ্ঠা, তার অদম্য জেদ তাকে নতুন শহরের এক নতুন পরিচয় এনে দিয়েছে। তবে অনন্যার মনে এখনো একটি প্রশ্ন, এখনো একটি খটকা বলা যেতে পারে, যেটা তার মনে ক্রমশ ঘুরপাক খাচ্ছিল। ডক্টর মিত্র ক্যান্সারের কথাটা কেন গোপন রাখলেন? কেউ কি তার অসুস্থতার কথা গোপন রাখে? তার শেষ ইচ্ছে পূরণের জন্য মাধবকেই বা কেন বেছে নিয়েছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আর কখনো পাওয়া যাবে না। তবে অনন্যা সেন জানতেন তার সামনে আরো বড় রহস্য অপেক্ষা করছে। তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে, আর তিনি সেই অধ্যায়ের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করবার জন্য এক পায়ে প্রস্তুত। তার কাঁধে এখন আর পুরনো মামলার অসম্পূর্ণতার বোঝা নেই, আছে কেবল নতুন আত্মবিশ্বাস, নতুন স্বপ্ন আর ন্যায় বিচার প্রতিষ্ঠার আশ্বাস। শুনছিলেন মিডনাইট অর্কিড রহস্য দ্বিতীয় পর্ব। আমাদের আজকের গল্প মিডনাইট অর্কিড রহস্যের গোটা 2 পর্ব জুড়ে ইন্সপেক্টর অনন্যা সেনের ভূমিকায় অমৃতা, সাব ইন্সপেক্টর অর্জুন রায় অরুণাভ, ডক্টর মিত্র এবং শ্রীকান্ত বর্মার চরিত্রে রোহন, রেখা দেবীর কণ্ঠে নিবেদিতা, প্রবীর এবং ডক্টর শাশ্বতর চরিত্রে শুভ্রজিৎ ওরফে রায়ান, সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধার আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস, আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবে নই, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও আমাদেরকে ফলো করতে ভুলবেন না। কেমন লাগছে আপনাদের এই প্রতি বৃহস্পতিবারের অঙ্গীকার আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।